এক্সকিউজ মি, আমি মিস্টার ট্রন্টের সঙ্গে দেখা করতে চাই। আপনি ডাক্তার ঋষিকেশ না? হ্যাঁ। উনি আপনার জন্যই অপেক্ষা করছেন, প্লিজ ওখানে বসুন। থ্যাংক ইউ। ডক্টর ঋষিকেশ এসেছেন। ওকে স্যার। না স্যার, সব ঠিক আছে। ওকে স্যার। আসুন স্যার, ওনার কেবিনটা এদিকে আছে। থ্যাঙ্কস। আসুন ডক্টর ঋষিকেশ, আপনি তৈরি? আমি তো নিজেকে আটকাতেই পারছি না। আর বেশি দেরি করতে হবে না আপনাকে। আমরা প্রাণপণ চেষ্টা করছি আপনার মেয়ের আত্মার সঙ্গে কথা বলবার জন্য। আমি আমার মেয়েটাকে দেখতে পাবো তো? হ্যাঁ, দেখতে পাবো তো? হয়তোবা। শ্বেতা, বলো বলো শ্বেতা, বলো শ্বেতা, বলো তোমার বাবা এখানে আছে, তার সঙ্গে কথা বলো। শ্বেতা, কথা বলো। শ্বেতা, কথা বলো ওনার সঙ্গে, কথা বলো। বাবা, বাবা, বাবা তুমি ছাড়া আমার কিছু ভালো লাগছে না, বড় একা একা লাগছে। বাবা, বাবা আমাকে নিয়ে যাও। বাবা, বাবা, বাবা নিয়ে যাও। বাবা, বাবা, বাবা খুব কষ্ট হচ্ছে। বাবা, 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 আমার হাতটা ধরো। বাবা, বাবা, বাবা আমার হাতটা ধরো। বাবা, আমার হাতটা ধরো। বাবা, বাবা প্লিজ। বাবা, বাবা আমাকে বাড়ি নিয়ে চলো। বাবা, ঋষি, তোমার মোবাইল চলছে না? অফিস থেকে বারবার ফোন করছিল, কোথায় গিয়েছিলে তুমি? ও ফিরে এসেছে। কে? শ্বেতা আবার ফিরে এসেছে। এসব কি বলছো তুমি? এটা এটা কি করে সম্ভব? হ্যাঁ মারিনি, আমি ঠিকই বলছি। আমি ওর কণ্ঠস্বর শুনেছি, আমি ওর সঙ্গে কথা বলেছি, ও আবার ফিরে এসেছে। দেখো ঋষি, আমারও শ্বেতার কথা খুব মনে পড়ে, কিন্তু আমরা কি করব? শ্বেতা মরে গেছে। আমি তোমাকে ঠিক কি করে বোঝাবো? আমি ওর সঙ্গে কথা বলেছি। এই দেখো দেখো, আজ ও কি পাঠিয়েছে। এটা তুমি কি বলছো? কি পাঠিয়েছো?
আমাদের মেয়ে মারা গেছে। ও কি করে ফিরতে পারে? আমি দেখাচ্ছি তোমায়, আমি দেখাচ্ছি ও কি পাঠিয়েছে। এটা এটা কার হাত? তুমি চিনতে পারছো না? কি আমাদের আমাদের শ্বেতার হাত। এটা তোমার কি হয়েছে? এটা তুমি কোথা থেকে তুলে আনলে? শ্বেতা নিজে পাঠিয়েছে তো, শ্বেতাই পাঠিয়েছে। শ্বেতা, ঋষি, ঋষি দেখো, শ্বেতার মৃত্যুতে তুমি খুব দুঃখ পেয়েছো। তুমি এখনো সেটা বলতে পারোনি। না। ঋষি, ঋষি আমার কথা শোনো। আজ রাতে আমরা তুমি কেন ডাক্তারের কাছে বিশ্বাস যাই, করছো না? চলো। তুমি কেন বিশ্বাস করছো না যে আমাদের 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 মেয়ে শ্বেতা আমাদের থেকে দূরে গিয়ে ভালো নেই? আরো এখানেই এখানেই আশপাশে রয়েছে। আমি আমি গত সপ্তাহে ওর সঙ্গে কথা বলেছি। গত সপ্তাহে? মানে তুমি আগেও কথা বলেছো? আমি আমি ওকে অনেক খুঁজেছি। আর তারপর একদিন বাবা, সেটা আজ আজ ও নিজের হাতটা পাঠিয়েছে। ওর ওর নিজের হাত। তুমি জানো সেটা সেটা খুব কাঁদছিল। ঋষি প্লিজ এরকম কথা বলো না, আমার খুব ভয় করছে। তোমার তোমার মাথার কোনো গন্ডগোল হয়নি তো? না, ও ও তোমার কথা খুব বলছিল, তোমার কথা বারবার বলছিল। ঋষি প্লিজ প্লিজ নিজেকে সামলাও, সামলাও। মরে যাওয়ার পর ও আমাদের হাত কি করে পাঠাতে পারে? তুমি তো একজন সায়েন্টিস্ট, তুমি কি করে সব বিশ্বাস করছো? এবার সায়েন্সই এটা ঠিক করে দেবে যে এই হাতটা আমার মেয়েরই নাকি নয়। কি করে? সায়েন্সের সাথে এই পাগলামোর কিসের সম্পর্ক? জিনিসটা কোথায় গেল? তুমি কি খুঁজছো? তোমার মনে আছে? তোমার মনে আছে 1 বছর আগে আমরা আমাদের মেয়ের হাতের আর ওর পায়ের ছাপ তুলে রেখেছিলাম? তোমার মনে আছে? হ্যাঁ নিয়েছিলাম, কিন্তু কি হবে তাতে? এই যে হাতটা দেখছো, এতে এতে আঙুলের ছাপ আছে, ফিঙ্গারপ্রিন্টস। এই হাতটা? হ্যাঁ, এই হাতটাই। দেখো দেখো, এই নকল হাতে আমার আমার মেয়ের আঙুলের ছাপ রয়েছে। হ্যাঁ দেখো দেখো না। এবার আমি এই ছাপটা তুলে ওর সঙ্গে মেলাবো। কিন্তু এটা এটা তো পুলিশের কাজ। না, পুলিশের নাম নিও না। ওরা পুলিশকে বলতে বারণ করেছে। কে বারণ করেছে? ওরা যারা যারা সে তাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। কিন্তু ওই স্ক্র্যাপ বুকটা কোথায়, যার মধ্যে আমরা সে তার হাতে ছাপ নিয়েছিলাম? গেল কোথায় সেটা? মনে পড়েছে, সেদিন সেদিন আমরা আমরা সে তার ভিডিও তুলেছিলাম। মনে আছে তোমার? যখন ও গোটা বাড়িতে ছুটে বেড়াচ্ছিল, মনে পড়ছে?
এইটাই সেই সিডি, চালিয়ে দেখি। ধরো ধরো আমাকে বাবা। এটাই চেয়েছিলাম। দেখলে দেখলে তুমি? এবার এটাকে অফিসে নিয়ে যাবো, আর এই সিডির ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ওই হাতটার ফিঙ্গারপ্রিন্টটা মেলাবো। মেলাবোই। মালিনী মনে করে আমি বোধহয় পাগল হয়ে গেছি। যদি এই হাতের আঙুলের ছাপ আমার মেয়ের আঙুলের ছাপের সঙ্গে মিলে যায়, তখনও বিশ্বাস করতে পারতাম না। এবার তো মালিনীকেও বিশ্বাস করতে হবে যে আমাদের মেয়ে, সে তো আমার ডক্টর ঋষিকেশ, আপনি ভেতরে কি করছিলেন? আসলে আমি প্লুটোনিয়াম প্রসেসের যে নতুন রিপোর্টটা এসেছে সেটাই পড়ছিলাম। প্লুটোনিয়াম? এই বাক্সতে কি আছে? প্লুটোনিয়াম? আমার প্রজেক্টের টপ সিক্রেট ডক্টর রেবা, সবাই সেটা জানে, আমি আপনাকেও বলতে পারবো না। এই টপ সিক্রেট আমাকে বলার দরকার নেই ডক্টর ঋষিকেশ। তুমি জানো না আমি এখানে কেন এসেছি? আমি যাকে তাকে যা খুশি জিজ্ঞেস করতে পারি। দেখাও এই বাক্সতে কি আছে। আমি বললাম তো দেখাতে পারবো না। দেখো, অনেক দিন ধরে তোমাকে ওয়াচ করছি, তুমি নিশ্চয়ই কোনো খারাপ কাজ করছো। যদি একবার তোমার রিপোর্ট করে দিই না, তো তোমার লাইফ বরবাদ হয়ে যাবে। দেখাও এই বাক্সতে কি আছে। তুমি একজন বিজ্ঞানীর সঙ্গে এভাবে কথা বলতে পারো না, বুঝেছো? আমি সবাইকে বলে দেবো যে তুমি কি করছো। আমাকে হুমকি দেওয়ার চেষ্টা করো না ডক্টর রেবা, না হলে আমি। না হলে? না হলে কি? হ্যাঁ, কয়েক মাস আগে আমাদের মেয়ে মারা গেছে। ও চলে যাওয়ার পর আমি আমি নিজেকে কোনো রকমে সামলে নিয়েছি, কিন্তু ঋষি ওকে ভুলতে পারেনি। ও সব সময় ওর কথা চিন্তা করে। ম্যাম প্লিজ, আমরা বুঝতে পারছি। ও পুনর্জন্মের বই পড়তে শুরু করে, ওই ব্যাপারে কথা বলতে শুরু করে। আর আজ তো কি হয়েছে? আজও কোথা থেকে একটা হাত নিয়ে এসেছে, তৈরি করা নকল হাত। হাত? আর বলছে যে ওটা আমাদের মেয়ের হাত, আমাদের মেয়েই পাঠিয়েছে। কে দিয়েছে ওই হাতটা? ও ঠিক মতো বলছে না, কিন্তু কিন্তু বলছে যে ওই হাতে যে আঙুলের ছাপ রয়েছে, ওই প্রিন্টস, ওই ফিঙ্গারপ্রিন্টস আমাদের মেয়ের। আপনার মেয়ের মৃত্যুর পর মেয়ে নিজের হাতটা দিয়েছে, আর ওই ফিঙ্গারপ্রিন্টস গুলো আপনার মেয়ের। এবার সেটা কি করে জানা যাবে? আমরা একটা ভিডিও করেছিলাম আমাদের মেয়ে, ওর থেকেই পেয়েছে আমাদের মেয়ের হাতের ছাপ। আপনার হাজবেন্ড এখন কোথায়? ও অফিসে গিয়েছে, নিউক্লিয়ার ল্যাবে। নিউক্লিয়ার ল্যাব? ওখানে তো অ্যাটম বোমের রিসার্চ হয়, তাই না? হ্যাঁ,
আমার স্বামীই করে। এটা আবার শত্রুদের বড় কোনো প্ল্যান না তো? ওই হাতটা কোথায়? সাথেই নিয়ে গেছে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করার জন্য। হ্যালো এসবি প্রদ্যুমান হিয়ার। কি সেন্ট্রাল নিউক্লিয়ার ল্যাবরেটরিতে মার্ডার হয়েছে অ্যাসিড ঢেলে? আসুন স্যার। এক্সকিউজ মি, একটু সরবেন? এই দেখুন স্যার, আবার ওরকম। কি করব, কি করে দেখবো এই লাশটা? দেখো, আজ আমি তোমাকে লাশ দেখার কথা বলবো না। লাশের অবস্থাটা সত্যিই খুব খারাপ। স্যার ডক্টর রেবাকে দিল্লি থেকে পাঠানো হয়েছিল। আচ্ছা, কেন? খবর ছিল যে ল্যাবে শত্রুপক্ষের এজেন্ট ঢুকেছে, তারই খোঁজ নিতে এসেছিলেন। স্যার, হ্যাঁ, এতটা অ্যাসিড দেওয়া হয়েছে যে একদম ভিতর অব্দি চলে গেছে পুরো। অ্যাসিড দিয়েই খুন করেছে নাকি? মনে তো হচ্ছে অন্য কোনো সমস্যা রয়েছে। গুলি লাগলে মানুষ 10 সেকেন্ডে মারা যেতে পারে, কিন্তু অ্যাসিডে মরতে তো অনেক সময় লাগবে। আর যদি ডক্টর রেবা চিৎকার করতেন তাহলে এত বড় ল্যাবে এত লোক রয়েছেন, কেউ তো সে বাঁচানোর চেষ্টা করতো। অভিজিৎ, খুনি প্রথমে এই ডাক্তারকে খুন করে আর তারপর ওকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেয়। কিন্তু স্যার এই ল্যাবের সিকিউরিটি তো খুব কড়া, বাইরের লোক নজর এড়িয়ে ভেতরে আসতে পারবে না। এই খুন মনে হচ্ছে ভেতরের কোনো লোকই করেছে। স্যার, হ্যাঁ স্যার, এই 1 ঘন্টা আগে যখন আমি এখানে এলাম তখন ডক্টর রেবা আর ঋষিকেশ কোনো ব্যাপারে ঝগড়া করছিলেন। তারপর কি হলো? আমাকে দেখার পরই ডক্টর ঋষিকেশ অন্যদিকে চলে গেলেন, আর তারপর ওনাকে কেউ দেখতে পায়নি। ডক্টর ঋষিকেশ? আচ্ছা, ডক্টর ঋষিকেশ সেই না যার স্ত্রী বিউরোতে এসেছিল? ইয়েস স্যার। হ্যাঁ। আর হ্যাঁ স্যার, উনি বলছিলেনও যে ডক্টর ঋষিকেশের কিছু একটা হয়ে গেছে, উনি নিজের উপরে কন্ট্রোল রাখতে পারছেন না। আর এই খুনটাও কোনো এরকম লোকই করতে পারে। আপনি আবার এসেছেন, ভালো করেছেন। আমি জানতাম যে আপনি নিজেকে আটকে রাখতে পারবেন না। আপনি ঠিকই বলেছিলেন, ওই হাতটা আমার মেয়েরই। ওর না জানি কত যন্ত্রণা হয়েছে। ডক্টর ঋষিকেশ, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি করেছি। হ্যাঁ, আপনার মেয়ে আবার আমার সঙ্গে কথা বলেছে। কি বলেছে ও? কি বললো? ও আপনার সঙ্গে দেখা করতে চায়, ও আর একলা থাকতে পারছে না। তো তো আমাকে ওখানে পাঠিয়ে দিন, আমি হাসি মুখে ওর কাছে চলে যাব। এটা আপনি কি বলছেন? আপনার মেয়ে এখানে আসবে আপনার সঙ্গে দেখা করতে। সত্যি? হ্যাঁ। আমার কাছে? আমাকে আমার মেয়ের সঙ্গে দেখা করিয়ে দিন, আমি ওকে দেখার জন্য সবকিছু করতে পারি। সবকিছু? আপনি সবকিছু করতে পারেন আপনার মেয়ের জন্য? যে কোনো কিছু। মালিনী, আমি দেখেছি এই হাতের ফিঙ্গারপ্রিন্ট একেবারে আমাদের মেয়েরই। কি? হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ হয়ে গেছে। আমার সঙ্গে চলো। কোথায়? শ্বেতাকে দেখতে। শোন, কথা দিয়েছে ও আজ আমাদের শ্বেতার সঙ্গে দেখা করিয়ে দেবে। চলো। ঋষি, তুমি সায়েন্টিস্ট হয়েও পুনর্জন্মে বিশ্বাস করো? কেউ তোমাকে বোকা বানাচ্ছে। কে সেই লোক? একটা লোক আমাদের সাহায্য করছে, মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তুমি বলছো যে আমাদের বোকা বানাচ্ছে? ঋষি, তুমি এই তোমার কোট কি করে পড়লো? এটা ল্যাবে একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এতে অ্যাসিড পড়ে গিয়েছিল। সেন্ট্রাল নিউক্লিয়ার ল্যাবরেটরিতে মার্ডার হয়েছে অ্যাসিড ঢেলে? আমি ফ্রেশ হয়ে আসছি।
ঋষি, 1 মিনিট। ঋষি, তুমি জানো তোমার ল্যাবে আজকে কি হয়েছে? কি হয়েছে? না, কিছু না, তুমি যাও। আপনারা এখন? আপনার স্বামী কি বাড়িতে আছে? হ্যাঁ, কিন্তু কি হয়েছে? আপনি তো এটা জানেন যে ওনার ল্যাবে মার্ডার হয়েছে? হ্যাঁ। মনে হচ্ছে যে ওই মার্ডারটা আপনার হাজবেন্ড করেছেন। অ্যাসিড দিয়ে ওই মহিলাকে খুন করে দিয়েছেন। হ্যাঁ, আপনারা বলেছিলেন। কি হয়েছে? ওটা ঋষির ল্যাব কোট, ওটাও অ্যাসিডে পুড়ে গেছে। পুড়ে গেছে? ও কোথায়? ওকে ডাকুন তো। ঋষি, ঋষি, দেখো তোমার সাথে কেউ দেখা করতে এসেছে। ঋষি! কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? ঋষি এখানে নেই, জানি না কোথায় ও। মনে হচ্ছে পালিয়ে গেছে। স্যার, তার মানে খুনটা ওই করেছে। ওনারা তো এখান থেকে চলে গেছেন স্যার, এখন তো এখানে কেউ নেই। পালিয়ে গেছে? কবে গেছে? গতকাল। কাল? আচ্ছা, এই দরজাটা খোলো, দেখি ভেতরে কি আছে। তাড়াতাড়ি খোলো। পালিয়ে গেছে? এত তাড়াতাড়ি অফিসটা ফাঁকা করে পালিয়ে গেল? হ্যাঁ, সেটাই তো। এই ফার্নিচারগুলো রেখে গেছে নাকি? এই অফিসটা তো ভাড়া পাওয়া যায় স্যার, ফার্নিচারের সঙ্গে। ওরা এলো, নিজেদের অফিস চালু করলো, আর কাজ গুছিয়ে সব চলে গেল। ওদের কাছে টেম্পো ভর্তি করার মতো জিনিসও ছিল না। এখানে কি ধরনের কাজ হতো কিছু জানো তুমি? জানি না স্যার, আমি তো কখনো ভেতরে আসতাম না। স্যার, হ্যাঁ? কোনো অ্যাড্রেস, ফোন নাম্বার, চিহ্ন কিছুই পাওয়া গেল না। ও, এক রাতের মধ্যে এখান থেকে পালিয়েছে, তার মানে ওরা বুঝতে পেরেছিল যে সিআইডি এখানে এসে পড়তে পারে। আমার তো মনে হয় এই অফিসটা ডক্টর ঋষিকেশকে ফাঁসানোর জন্যই শুরু করা হয়েছিল। যে মুহূর্তে ও ফেসে গেছে, কাজ শেষ, অফিস বন্ধ। তবু স্যার, ধরতে তো ওদের হবেই, সে যেখানেই গিয়ে লুকুক না কেন। হ্যাঁ, পালিয়ে যাবে কোথায়? দীপিকা, ডক্টর রেবার কম্পিউটার চেক করো। দেখো, ওর মধ্যে হয়তো এমন কোনো কথা লেখা আছে যেটা আর কেউ জানে না। গিয়ে চেক করো। ইয়েস স্যার। দেখুন স্যার, এই কম্পিউটারে কিন্তু দেশের টপ সিক্রেট ফাইল আছে, সেটা এরা দেখলে কিন্তু আমাদের দিল্লিতে জবাবদিহি করতে হবে। দিল্লিকে আমি উত্তর দিয়ে দেবো। আমি বলে দেবো যে ডক্টর রেবার কম্পিউটার আমি খুলতে বলেছি, বুঝেছেন? দেশের শত্রু ধরবার জন্য আমি সবকিছু করতে পারি। যদি আপনি আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েই থাকেন তাহলে করুন। অভিজিৎ, পুরো ল্যাব চেক করো। ডক্টর ঋষিকেশের কম্পিউটারও ভালো করে চেক করো। দেখুন, চলুন দেখান কোথায় আছে। আসুন। ও মাই গড স্যার, এই দেখুন, ডক্টর রেবা একটা চিঠি লিখেছিল যে ডক্টর ঋষিকেশ এখানকার নিউক্লিয়ার বমের সিক্রেট চুরি করে অন্য দেশের এজেন্টদের বিক্রি করছে। এই জন্যই ডক্টর রেবা মারা গেছেন, আর এই জন্যই ঋষিকেশ ডক্টর রেবাকে খুন করে দিয়েছে। বিবেক, সব কটা ড্রয়ার চেক করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। মাই গড, তার মানে হলো ডক্টর রেবা ঋষিকেশের ব্যাপারে সব কিছু জেনে গিয়েছিল। দেখো, এর মধ্যে লেখা আছে যে ডক্টর ঋষিকেশ এখানে কবে এসেছিল আর ডক্টর ঋষিকেশ এখান থেকে কবে গেছে। তার মানে হলো ডক্টর রেবা ঋষিকেশের ওপর খুব ভালো করে নজর রাখছিলেন। আসুন স্যার, এই হলো ডক্টর ঋষিকেশের কেবিন। এ তো ফিঙ্গারপ্রিন্টস মনে হচ্ছে, কিন্তু নিউক্লিয়ার ল্যাবে এগুলো কি কাজে লাগে? আরে মালিনী বলছিল না যে ডক্টর ঋষিকেশ নিজের মেয়ে শ্বেতার ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ করানোর জন্য এখানে এসেছিল। ওই হাতের আঙুলের চিহ্ন শ্বেতার ফিঙ্গারপ্রিন্টসের সঙ্গে ম্যাচ করে গেছে। ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ মানে ওই হাতটা শ্বেতার।
না না, আমি মানি না এসব ওই পুনর্জন্মের গল্প। আচ্ছা, এটা কখনো হতে পারে যে আত্মা তার হাত পাঠিয়ে দিচ্ছে? ডক্টর ঋষিকেশ ইন্ডিয়ার সবথেকে বড় নিউক্লিয়ার সায়েন্টিস্ট। যদি উনি বলেন যে এই হাতটা ওনার মেয়ের, তাহলে সেটাই। আপনি একজন সায়েন্টিস্ট হয়ে সব কথা বলছেন। ডক্টর ঋষিকেশ আমার থেকেও বড় সায়েন্টিস্ট, কিন্তু ঈশ্বরের কাছে সায়েন্স চলে না। আজকেই যদি আপনাকে একটা নকল হাত তৈরি করতে বলি, পারবেন বানাতে? না, আমি কি করে বানাতে পারবো? তাহলে আত্মা কোত্থেকে বানাচ্ছে? আর তাছাড়া ডক্টর ঋষিকেশকে এই আত্মা কেন দেখা দেয়? হ্যাঁ, কে জানে। ডক্টর ঋষিকেশ ফেসে গেছে। ও আমাদের দেশের নিউক্লিয়ার সিক্রেট অন্য দেশে বিক্রি করছে। ও একজনকে খুনও করেছে। ওর বাড়িতে গিয়ে ভালো করে তল্লাশি নাও, দেখো এই নিউক্লিয়ার সিক্রেটগুলো ও কাকে বিক্রি করছে। হয়তো ঘরটা অন্ধকার করে রেখেছিল, আর এমনিতেও ঘরটা চারদিকে কালো কাপড়ে মোড়া। সুতোর মধ্যে থেকে নিজের হাতটা বের করে নেয় আর তারপর ঋষিকেশকে ফাঁসিয়ে দেয়। আমি ঋষিকে বারবার বলেছি যে আমাদের মেয়ে মারা গেছে, ও কি করে তার হাত পাঠাবে, কিন্তু ও বলছিল যে ওই হাতে যে ছাপটা রয়েছে সেটা সে তার। হ্যাঁ স্যার, স্যার আমরা একবার হলেও এটা মানতে পারি যে জাদু টাদুর মাধ্যমে ওই হাত কোনো জায়গা থেকে বের করা গেছে, কিন্তু স্যার ওই হাতের আঙুলের যে ছাপগুলো আছে সেগুলো একেবারেই এনার মেয়ের আঙুলের ছাপের সঙ্গে কি করে মিলতে পারে? আর স্যার নকল হাতে আসল ফিঙ্গারপ্রিন্টস। অভিজিৎ, এটাও তো হতে পারে যে ও কোথাও না কোথা থেকে আসল ফিঙ্গারপ্রিন্ট জোগাড় করেছে আর তারপর নকল হাতের ওপর কোন রকমে ওই ফিঙ্গারপ্রিন্টটা বসিয়ে দিয়েছে। ক্ষমা করবেন ম্যাম, কিন্তু আমার আপনাকে এই কথা জিজ্ঞেস করা উচিত নয়, কিন্তু আপনি কি আমাকে বলতে পারবেন যে আপনার মেয়ের মৃত্যু কবে হয়েছিল? প্রায় 6 মাস আগে, ক্যান্সারে। 6 মাস আগে ক্যান্সারে? তার মানে হলো ওরা 6 মাস আগে ওনার মেয়ের আঙ্গুলের চিহ্ন নিয়েছিল হয়তো। কিন্তু স্যার ছাপটা নিয়েছিল কোথা থেকে? আর ওই লোকগুলো যখন আঙুলের ছাপটা নিয়েছিল তখন বোধহয় সে তার সজ্ঞান অবস্থায় ছিল না। শ্বেতাকে চিকিৎসার জন্য কোন হসপিটালে রাখা হয়েছিল? না, শ্বেতা হসপিটালে যেতে ভয় পেত, তাই ওর সমস্ত চিকিৎসা বাড়িতেই হয়েছে। নার্স এখানে ছিল, ডাক্তারও এখানেই আসতেন। আচ্ছা, তাহলে আপনার মেয়ের সঙ্গে দেখা করতে নিশ্চয়ই অনেক লোক আসতো এখানে? হ্যাঁ, সবাই আসতো, ওর বন্ধুরা, টিচার্স, ঋষির অফিসের লোক, আমাদের পাড়া প্রতিবেশী। স্যার এতজন লোক দেখা করতে আসতো, এদের মধ্যে কেউ একজন শ্বেতার ফিঙ্গারপ্রিন্টসটা নিয়ে নিয়েছে। আচ্ছা, শ্বেতার সঙ্গে একাকী কারা দেখা করতে চাইতো? আমার অতটা মনে তো নেই, তবে হ্যাঁ, শ্বেতার কাছে একটা ডায়েরি ছিল। যদি কেউ ওর সাথে দেখা করতে আসতো সেই ডায়েরিতে গুড উইশেস লিখে রাখতো। বেশিরভাগ লোক এটাই লিখতো যে 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 শ্বেতা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আচ্ছা, ওই ডায়েরিটা কি এখনো এখানেই আছে? স্যার এই দেখুন কি সুন্দর সুন্দর ড্রয়িং এখানে। বাচ্চারা সবাই সুন্দরী হয়, সহজ সরল, কিন্তু কিছু বাচ্চা খুব স্পেশাল হয় স্যার, যেমন অম্বরধারা। অম্বরধারা, এর কথাই আজকাল খুব শুনছি, তাই না? হ্যাঁ, এই দুটো বোনই খুব স্পেশাল, কারণ এরা শুধু যমজ নয়, এদের শরীর দুটো কিন্তু প্রাণ এক। যদি একজনের কোনো কষ্ট হয় না, তাহলে অন্যজনকেও ইঞ্জেকশন দিতে হয়। আরে বাহ, খুব মজাদার গল্প তো। আমি অম্বরধারা নিশ্চয়ই দেখব। 24শে সেপ্টেম্বর থেকে আসছে, সোম থেকে বৃহস্পতি, ঠিক রাত 9টায় সোনি টিভিতে। এক মিনিট দীপিকা, আগের পেজটা একবার উল্টাও। এই হ্যান্ডরাইটিংটা কোথাও দেখেছি স্যার। কোথায়? ওখানে নিউক্লিয়ার ল্যাবে আমরা যে নোটটা পেয়েছিলাম ডক্টর রেবার কম্পিউটারের পাশে, ওখানেই দেখেছিলাম স্যার। ওই নোটটা কোথায়? দেখাও আমাকে। ইয়েস, গ্রেট ওয়ার্ক বিবেক, তুমি সত্যিই খুব ভালো কাজ করেছো।
এই দুটো হ্যান্ডরাইটিংই একটাই লোকের, এই দু জায়গাতেই একজনেরই লেখা। তার মানে ডক্টর রেবা দু জায়গাতেই লিখেছেন? কিন্তু স্যার ডক্টর রেবা গত সপ্তাহে এখানে এসেছেন, আর এই ডায়েরিটা 6 মাস আগেই লেখা হয়ে গিয়েছিল। তুমি ঠিকই বলেছ, 6 মাস আগে ডক্টর রেবা এই ডায়েরির মধ্যে কি করে লিখতে পারে? বিবেক, দিল্লির নিউক্লিয়ার সেন্টারে ফোন করো আর ওদের বলো যে ওরা যেন ডক্টর রেবার হ্যান্ডরাইটিং এর স্যাম্পল তাড়াতাড়ি এখানে পাঠিয়ে। স্যার। হ্যাঁ, না, এই দুটো হ্যান্ডরাইটিং রেবার হ্যান্ডরাইটিং এর স্যাম্পলের সঙ্গে মিলছে না। এই ডায়েরিটা আর নোটটা ডক্টর রেবার লেখাই নয়। তার মনে দাঁড়াচ্ছে ওই লাশটা ডক্টর রেবার নয়। না স্যার, এই লাশটা ডক্টর রেবা ছাড়া কারণ নয়। আপনি কি করে জানলেন এই লাশটা ডক্টর রেবারই লাশ? স্যার, এটা একটা নিউক্লিয়ার বম্বের কেস। যখনই কোনো নতুন সায়েন্টিস্ট এই ল্যাবে জয়েন করে তখনই তার একটা ডিএনএ স্যাম্পল আগে থেকেই নিয়ে রাখা হয়। এই স্যাম্পলটা আমাদের কাছে দিল্লি থেকে এসেছে। তাহলে এনার ডিএনএ স্যাম্পলের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে? হ্যাঁ স্যার, আর এটা থেকেই আমরা জানতে পেরেছি এই ডিএনএ ডক্টর রেবারই। কিন্তু স্যার ডক্টর রেবা তো 1 সপ্তাহ আগেই এসেছেন দিল্লি থেকে। যে হ্যান্ডরাইটিংটা আমরা ল্যাব থেকে পেয়েছি সেটা অন্য কারুর, এনার নয়। স্যার, ওই মহিলা যিনি ডক্টর ঋষিকেশকে হুমকি দিয়েছিলেন ল্যাবে, ওই মহিলাই 6 মাস আগে ডক্টর ঋষিকেশের বাড়ি গিয়েছিলেন। ওখানে ওই মেয়েটার সাথে দেখা করলেন, ফিঙ্গারপ্রিন্টস নিয়ে বেরিয়ে গেলেন। আর যাওয়ার আগে ওই শ্বেতার ডায়েরিতেও কিছু লিখে গিয়েছিল যেটা আমরা পেলাম। হ্যাঁ, এবারে এই ব্যাপারটা পরিষ্কার, আসল ডক্টর রেবা ল্যাবে কোনোদিন আসেইনি। স্যার, উনি ল্যাবে কখনো আসেননি, তো ওনার খুন কি করে হলো? হয়তো খুনটা আগেই হয়ে গেছিল। হ্যাঁ স্যার, লাশটা বেশ পুরনো। ডক্টর রেবার জায়গায় অন্য কোনো মহিলা ডক্টর রেবা সেজে ল্যাবে ঢুকে পড়েছিল। হ্যাঁ, ওই মহিলা একজন টেররিস্ট আর ওই গ্যাংয়ের সঙ্গে জড়িত। আর সেই হয়তো বানিয়েছে স্যার ওই নকল হাতটা। একটা লাশকে উঠিয়ে নিউক্লিয়ার ল্যাবে তুলে আনা সহজ কাজ নয়। নিশ্চয়ই অন্য কেউ যুক্ত আছে এর মধ্যে, যে ওই নকল ডাক্তার রেবাকে সাহায্য করছে। খুঁজে বের করো তাকে। ভিতরে এখন কত লোক থাকতে পারে? 6 জন সায়েন্টিস্ট এখনো আছে ল্যাবে। স্যার 5টা তো বেজে গেছে, এবার তোদের বেরোনোর কথা। সাদা জামার লোকটার নাম করমচাঁদ, আর ওর ডান দিকে যে আসছে ওর নাম নীতিশ। দুজনে একই রেডিয়েশন সেন্টারে কাজ করে আর একই বিল্ডিং এ থাকে। বিবেক, তুমি একটা কাজ করো, তুমি এদের পেছনে যাও, দেখো এরা কোথায় যায়। এই তো সুরেশও এসে গেছে। শোনো দীপিকা, এই যে লোকটা নীল শার্ট পরে আসছে ওকে ফলো করো, ঠিক আছে? আর বাকি আছে 3 জন। দয়া, আমি এদের দুজনের পিছু নিচ্ছি, আর একটাই লোক বাকি থাকবে। 6টার মধ্যে তারও বেরিয়ে আসা উচিত। পেট্রোল 978 পাসওয়ার্ডও কি ভেবেচিন্তে দিয়েছে। ইয়েস, এবার সব ইনফরমেশন বার করে নেব। কি হচ্ছে এসব? ডক্টর ঋষিকেশের চেম্বারে তুমি কি করছো? আমি ওই, আর তুমি এই পাসওয়ার্ড পেলে কোত্থেকে? স্যার ওই ডক্টর ঋষিকেশ আমায় নিজে দিয়েছিল স্যার। আচ্ছা, ডক্টর ঋষিকেশ তোমাকে এই পাসওয়ার্ড দিয়ে বলেছে যে সবার চোখের আড়ালে আমার কম্পিউটার থেকে এই ফাইলগুলো চুরি করে আনো। হ্যাঁ, দুর্দান্ত মানুষ তো উনি। ওনার সঙ্গে দেখা করতে চাই। কোথায় উনি? সেটা তো মিস্টার স্যার আমার মানে আমি বলতে পারবো না কোথায়। বড্ড তাড়াতাড়ি ভুলে গেলে? এক্ষুনি তো মনে পড়ছিল।
আমি সত্যি বলছি স্যার। কোনো অসুবিধা নেই, তোমাকে পাওয়া গেছে, তোমার কাছ থেকেই সব পাবো। চলো সিআইডি গুলো। স্যার আমার কথা তো শুনুন স্যার। আরে আরে ওখানে কে, কি হচ্ছে? দাঁড়াও ওখানে। সব কাজ হয়ে গেছে। অ্যাটম বোমের সমস্ত সিক্রেটও আমাদের দিয়ে দেবে। এবার ধরে নাও অ্যাটম বোম আমাদের হাতের মুঠোর মধ্যে। এরা এখানে চলে এসেছে, এরা আমার প্ল্যানটা বরবাদ করে দেবে। ডক্টর ঋষি, আপনি আপনার কাজটা খুব তাড়াতাড়ি করে ফেলুন। সে তার সঙ্গে দেখা করবার সময় হয়ে গেছে, আমি এক্ষুনি আসছি। স্যার একটা গড়বড় হয়ে গেছে, বুঝতে পারলাম না কি করে হয়ে গেল। আরে চাপ, তুই এখানে কেন এলি? আমি তোকে বলেছিলাম তুই এখানে আসবি না। আমি তো একে আগেই বলেছিলাম, কিন্তু এ তো আমার কোনো কথাই শুনলো না। এবার দেখবেন এর জন্য আমাদের সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। আপনি নিজের প্ল্যান নিয়ে ভাবছেন, প্রাণ বাঁচানোর চেষ্টা করুন স্যার। আরে তুই এখানে কেন এলি? ওই সিআইডি রেসিপি প্রদ্যুমান আমার পিছু নিয়েছে। এসিপি প্রদ্যুমান? হ্যাঁ, ও যদি একবার পেছনে পড়ে কাউকে ছাড়ে না। চুপ, এসিপি প্রদ্যুমানকে এখানে আসবার রাস্তাটা কে বলে দিয়েছে? তুই? না না, আমি তো এখানে লুকিয়ে এসেছি। আরে আরে, এ ধোঁয়া কোথা থেকে এলো? আমি তো কিছু বুঝতেই পারছি না, কখনো আওয়াজ কখনো ধোঁয়া। কি চিনতে পারছো আমাকে? এটা তো আমার স্টাইল। আমাকে কপি কে করছে? এটা কপি নয়, এটা আসল শো, আসল। এবার আমি যেটা বলছি সেটা করো। নিজের কান ধরো, কান ধরো। না ধরবো না, কিছুতেই ধরবো না। সিআইডির কাছে সারেন্ডার করো। না করবো না, আর তোর শোয়ের তো আমি ব্যাপারটা ক্রমশ জটিল হয়ে উঠছে। পালাও পালাও পালাও। আবার যদি সিআইডির হাতে পড়ি, ব্যাস হয়ে গেল। আস্তে করে সরে পড়ি। এরা সবাই আমাকে একা ফেলে কেন চলে যাচ্ছে? দাঁড়াও, সবাইকে ছেড়ে একা একা কোথায় পালিয়ে যাচ্ছ? ভালো বাচ্চারা বেশি দুষ্টুমি করে না। চলো। এই চল। তুমি কত বড় ভুল করতে যাচ্ছিল তুমি জানো? এরকম ভন্ডর চক্করে কি করে পড়লে? কিন্তু এই লোকটা তো আমাকে সাহায্য করছিল, এই তো আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিচ্ছিল। আরে ও কিছুই করতো না। এ কি ভগবান নাকি যে মৃত মানুষকে বাঁচিয়ে তুলতে পারে? দেশদ্রোহী বানাচ্ছিল আপনাকে, নিউক্লিয়ার বোমের ফর্মুলা পেয়ে যেত আপনার কাছ থেকে। হে ভগবান, হে ভগবান, আমি কি করতে যাচ্ছিলাম? কিন্তু আমি একে নিউক্লিয়ার বম বানানোর সিক্রেট কোনোদিন বলতাম না, কোনোদিন না। কিন্তু আমার মেয়ের কণ্ঠস্বর সেটা কোত্থেকে এলো? ডক্টর ঋষিকেশ কোনো আওয়াজ টাওয়াজ কিচ্ছু ছিল না, সবকিছু নকল ছিল। নিশ্চয়ই কোনো অ্যাক্ট্রেস তোমার মেয়ের গলা নকল করেছিল। আরে একটু বুদ্ধি রেখে কাজ করো। তোমার মতন লোকেদের এর হাত থেকে বাঁচা উচিত। আমাদের দেশকে বাঁচাতে হবে। তোমার মতো সায়েন্টিস্টদের আমাদের দেশে ভীষণ প্রয়োজন। নিয়ে যাও একে। না